প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের দ্য অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2019 সালে এসেছিল, আর এটি ছিল 7 নম্বর প্রশ্ন। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ রফিক্স বিজনেস দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড। এরপর দেখেন ইনস্ট্রাকশনসে বলা হয়েছে যে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, তার মানে উপরের লেনদেনগুলো থেকে জার্নাল করো। তো জার্নাল করতে হলে প্রথমে আমাদের প্রত্যেকটা লেনদেনকে পক্ষ বের করতে হবে, আর পক্ষ বের করে দেখতে হবে এটা কোন হিসাবের অন্তর্ভুক্ত, আর সেটা বৃদ্ধি পেলে কী হয়, হ্রাস পেলে কী হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমেই দেখেন মে 1 বলা হয়েছে যে রফিক ইনভেস্টেড টাকা 15,000 ক্যাশ। রফিক 15,000 টাকা বিনিয়োগ করলো। কোথায় বিনিয়োগ করলো? ব্যবসায়। বুঝে নিতে হবে। তার মানে কি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। কী নিয়ে ব্যবসা শুরু করা হলো? নগদ টাকা নিয়ে, তার মানে ক্যাশ নিয়ে। তার মানে ক্যাশ একটি পক্ষ। ক্যাশটা কে নিয়ে আসলো? মালিক। মনে রাখবেন মালিক যাই কারবারে নিয়ে আসুক না কেন তার নাম কি? ক্যাপিটাল। তাহলে আমরা এখানে পক্ষ দুইটা পেয়ে গেছি। তো এখানে দেখেন শুরুতেই আমরা এখানে লিখে নেব মে, এরপর 1, এরপরে ক্যাশ একটি পক্ষ, আর ক্যাপিটাল আর একটি পক্ষ। এবার দেখেন ক্যাশটা কি? অ্যাসেট। আমরা জানি এই অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের এই ক্যাশটা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা আগে দেখতে হবে। ক্যাশটা আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে কেন? মালিক কারবারে ক্যাশ নিয়ে আসলো, তার মানে কি কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে। আর ক্যাশ বৃদ্ধি পেলে যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ক্যাশ ডেবিট। আরেকটি পক্ষ কি? মালিক যেহেতু এই ক্যাশটা নিয়ে আসলো তার নাম কি? ক্যাপিটাল। আর আমরা জানি ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। যেহেতু মালিকের নিয়ে আসার পরিমাণ তার মানে ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে ক্যাপিটাল এখানে আমাদের ক্রেডিট হবে। আর টাকা হবে এখানে আমাদের 15,000। তো আমরা এখানে টাকা লিখে দেবো ডেবিটের ঘরে 15,000, ক্রেডিটের ঘরেও আমাদের এখানে 15,000। আর ব্যাখ্যা লিখতে হবে টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশ ইন দ্য বিজনেস। তো আমি ব্যাখ্যা লিখছি না, জাস্ট মুখে বলে দেবো, আপনারা অবশ্যই পরীক্ষায় লিখবেন। তো এবার দেখেন 2 তারিখে কি বলা হয়েছে? দেখেন বলা হয়েছে যে হায়ার্ড সেক্রেটারি অ্যাট স্যালারি অফ টাকা 500 পার মান্থ। বলা হয়েছে একজন সেক্রেটারি হায়ার করা হলো যার প্রতি মাসে বেতন হবে 500 টাকা। তার মানে 500 টাকা বেতনে একজন সেক্রেটারি নিয়োগ দেওয়া হলো। যেহেতু এটা লেনদেন নয় তাই এর জাবেদা হবে না। কেন লেনদেন নয় সেটা আগে বুঝে আসি। যেহেতু এখানে মানে সে মাত্র এখনও কাজ করিনি, তাকে এখন নিয়োগ দিলাম, এর ফলে কারবারের কোনো আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটেনি, তার মানে আমরা কোনো পক্ষ এখানে আসিনি, সেই কারণেই এটা লেনদেন নয়। সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে নো এন্ট্রি। আর কিছু লেখা লাগবে না, এখানে টাকার পরিমাণও লেখা লাগবে না। 2 তারিখের পরে এবার দেখেন আমাদের আছে হলো 3 তারিখে বলা হয়েছে পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম দ্য রেড সাপ্লাই কোম্পানি। বলা হয়েছে রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে 750 টাকা দিয়ে সাপ্লাইজ ক্রয় করা হলো ধারে। তো অন অ্যাকাউন্ট উল্লেখ আছে। তো এবার খেয়াল করতে হবে এখানে পক্ষ বের করতে হবে কী ক্রয় করা হলো? সাপ্লাইজ ক্রয় করা হলো। তাহলে সাপ্লাইজ একটি পক্ষ। কিসের মাধ্যমে সাপ্লাইজ ক্রয় করা হলো? অন অ্যাকাউন্ট মানে ধারে। তার মানে আমরা যার কাছ থেকে ক্রয় করলাম সে আমাদের কাছ টাকা পাবে। আর মনে রাখবেন ক্রয়ের ফলে যদি কেউ আমাদের কাছ টাকা পেয়ে থাকে তাকে অ্যাকাউন্টস পেবল বলা হয়। তাহলে আমরা এখানে 2টা পক্ষ পেয়ে যাচ্ছি। তার মানে 3 তারিখে একটি হলো সাপ্লাইজ আর একটি হলো অ্যাকাউন্টস পেবল। তো এবার ব্যাখ্যায় লিখতে হবে যে টু রেকর্ড পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, টু রেকর্ড পারচেজ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। টাকা হবে কত? এখানে 750 টাকা ডেবিট, 750 টাকা ক্রেডিট। এইটা গেল 3 নাম্বার। এরপরে দেখেন 3-এর পরে 11 তারিখে কি বলেছে দেখেন। 3 তারিখের পরে 11 তারিখে বলা হয়েছে কমপ্লিটেড অ্যান্ড অ্যাসাইনমেন্ট। বলা হয়েছে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হলো, তার মানে একজনের কাজ করা হলো। অ্যান্ড বিল ক্লায়েন্ট, এবং তাকে বিল দেওয়া হলো, মানে কত টাকা আমাদের পাওনা হলো সেই বাবদ একটা বিল দেওয়া হলো। টাকা 550 ফর সার্ভিস রেন্ডার, মানে সেবা আয় করে। তার মানে আমি একজনের কাছ থেকে সেবা আয় করলাম, তাকে একটা বিল পেমেন্ট করলাম, মানে সে এই বিল দেখে আমাকে টাকা পরিশোধ করবে। তার মানে সে এখনও আমাদেরকে টাকা পরিশোধ করিনি। তো এখানে আমাদের পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। কী প্রদান করা হলো? সার্ভিস। তার মানে সার্ভিস একটা পক্ষ, সার্ভিস রেভিনিউ। সার্ভিসটা কিসের মাধ্যমে দিলাম? ধারে। তাহলে আমরা তার কাছে টাকা পাবো। মনে রাখবেন সেবার বিনিময়ে অথবা পণ্য বিক্রয়ের ফলে যদি আমরা কারো কাছে টাকা পেয়ে থাকি তাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়। তার মানে আরেকটি পক্ষ হলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমরা এখানে লিখলাম অ্যাকাউন্টস রিসিভেবল একটি পক্ষ, আরেকটি পক্ষ কি? সার্ভিস রেভিনিউ। তো এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট। তো আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের কারবারের কী হচ্ছে? অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমরা তার কাছে টাকা পাবো, সেই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আরেকটি পক্ষ কি? সার্ভিস রেভিনিউ। আমরা জানি সার্ভিস রেভিনিউ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট।
এই লেনদেনের ফলে আমরা যেহেতু আয় করছি, আয়ের ফলেই আমরা তার কাছে টাকা পাবো, সেই জন্য আমাদের সার্ভিস রেভিনিউটা এখানে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, মানে আমাদের আয়ের পরিমাণ বাড়ছে। সেটা আমরা নগদে পাই বা ধারে হোক, মনে রাখবেন আয় সংগঠিত হলেই আয় বৃদ্ধি পাচ্ছে, তার মানে সেই আয়টা তখন ক্রেডিট হবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা হবে 550। আর এখানে লিখতে হবে টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। 11 তারিখের পরে আমরা 12 তারিখ করব। দেখেন 12 তারিখে কি বলা হয়েছে, দেখেন বলা হয়েছে রিসিভ টাকা 1750 অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। তার মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্টের বিপরীতে আমরা অ্যাডভান্স গ্রহণ করলাম। তার মানে আমরা কোনো কাউকে সেবা প্রদানের আগেই তার কাছ থেকে টাকা গ্রহণ করলাম। তো এটার নাম কি? এটার নাম হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ, তার মানে অগ্রিম সেবা আয়। আর কি নিলাম আমরা? ক্যাশ নিলাম। তাহলে ক্যাশ একটি পক্ষ, মনে রাখবেন যেখানে আমাদের আগে পক্ষ বের করতে হবে। পেলামটা কি? ক্যাশ। কী জন্য পেলাম? মানে আমরা সেবা দেব, সেই জন্য। সেবাটা এখনও দিইনি, তার মানে এটার নাম কি? আনআর্নড সার্ভিস রেভিনিউ। তাহলে আমরা দুটি পক্ষ পেয়ে যাচ্ছি, একটি হলো ক্যাশ আর একটি হলো কি? আনআর্নড সার্ভিস রেভিনিউ। তো আনআর্নড সার্ভিস রেভিনিউ। তো এখানে দেখেন ক্যাশ অ্যাসেট, আমরা জানি অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমরা তার কাছ থেকে ক্যাশ গ্রহণ করলাম, সেই কারণে ক্যাশ ডেবিট। আরেকটি পক্ষ কি? আনআর্নড সার্ভিস রেভিনিউ। মনে রাখবেন আনআর্নড সার্ভিস রেভিনিউ একটা লায়াবিলিটিস, মানে দায়। যেহেতু আমরা এখনও কাজ করে টাকা নিয়ে নিয়েছি, তার মানে কি? তার কাছে আমরা দায়ী আছি, তার মানে আমাদের একটা দায় বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট। তাহলে সেই কারণে আমাদের এখানে আনআর্নড সার্ভিস রেভিনিউ কী হবে? ক্রেডিট হবে। আর টাকা হবে কত? টাকা হবে 1750। আর আমরা এখানে ব্যাখ্যা লিখব যে টু রেকর্ড রিসিভড অ্যাডভান্স ফর সার্ভিস রেভিনিউ, মানে সার্ভিস রেভিনিউর বিপরীতে আমরা অ্যাডভান্স গ্রহণ করলাম। 12 তারিখের পরে আমরা এবার 31 তারিখ একবারে এইটার লেনদেনের দেখেন কি বলা হয়েছে যে পেইড 40% অফ ব্যালেন্স ডিউ রেড সাপ্লাই কোম্পানি। তার মানে এই যে রেড সাপ্লাই কোম্পানির কাছ থেকে যে আমরা ধারে ক্রয় করছিলাম, যেটা 3 তারিখে, সেই ধারে মানে অ্যাকাউন্টস পেবলকে 40% পেইড করা হচ্ছে। তো ওখানে ক্রয় করা হয়েছিল কত? 750। তার 40% করে হয় কত? 300। তার মানে আমরা অ্যাকাউন্টস পেবলকে 300 টাকা পরিশোধ করলাম। তাহলে কাকে পরিশোধ করলাম? অ্যাকাউন্টস পেবলকে। তাহলে অ্যাকাউন্টস পেবল একটি পক্ষ। আর অ্যাকাউন্টস পেবল কিসে পরিশোধ করছি আমরা? ক্যাশে। তাহলে ক্যাশ আরেকটি পক্ষ। এবার দেখেন অ্যাকাউন্টস পেবলকে যখনই পরিশোধ করা হচ্ছে, তখনই আমার অ্যাকাউন্টস পেবল যে দায়, সেটাই হ্রাস পাচ্ছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেবলকে পরিশোধ করার মানেই হলো সে আমাদের কাছে ওই পরিমাণ টাকা আর পাবে না। তাহলে অ্যাকাউন্টস পেবলই হ্রাস পাচ্ছে, তাই অ্যাকাউন্টস পেবল ডেবিট। টাকা হবে 300। আর অ্যাকাউন্টস পেবলটা আমরা কিসে পরিশোধ করছি? ক্যাশে। তাহলে আমাদের কারবার থেকে ক্যাশও কি হ্রাস পাচ্ছে, তার মানে তাকে আমরা ক্যাশ পেমেন্টের ফলে আমার কারবারের ক্যাশ কী আছে? কমে যাচ্ছে। আর আমরা জানি ক্যাশ সম্পদ, সম্পদ কমে গেলে কী হয়? ক্রেডিট। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।